হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিয়া ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সামিনেশন। আমি সব্যসাচী স্যার চলে এসেছি তোমাদের জন্য এসএলএসটি পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট নিয়ে। আজকে আমরা নতুন একটি টপিকের উপর ফোকাস করব। তোমরা এর আগে যে টপিকগুলো পড়েছো নিশ্চয়ই তোমাদের সেগুলো ভালো করে পড়াশোনা হচ্ছে। আজকের টপিকটাও খুব ভালো করে আমরা বুঝে নেব। আজকের টপিকটা কিন্তু মৌলিক অধিকার। আমরা জানি আমাদের সংবিধানে বিভিন্ন রকম মৌলিক অধিকারের কথা বলা আছে এবং সেই মৌলিক অধিকারের যে মধ্যে আমরা দুটো পার্টে এটাকে পড়বো। একটা হচ্ছে পার্ট 1, একটা পার্ট 2। তো পার্ট 1 এর যে টপিক রয়েছে কি কি আজকে আমরা এটা পড়বো দেখে নিই। ফার্স্ট অফ অল আমরা এর মধ্যে পড়বো অধিকার কি, অধিকার বলতে কি বোঝায়, পড়বো মানবাধিকার বলতে কি বোঝায়, সেই সঙ্গে মৌলিক অধিকার কাকে বলে, মৌলিক অধিকার হলে কি কি সুযোগ সুবিধা রয়েছে, মৌলিক অধিকারগুলোর উৎস কি আছে, মৌলিক অধিকারের গুরুত্ব কি, মৌলিক অধিকারের ধারণা কি বা কনসেপ্টটা কি আছে, মৌলিক অধিকার কাদের জন্য প্রযোজ্য হয়, 6 প্রকার মৌলিক অধিকার এবং তার গুরুত্বপূর্ণ ধারা উপধারাগুলো আমরা জানবো, সম্পত্তির অধিকারের বর্তমানে কি স্ট্যাটাস রয়েছে আমরা দেখবো, বিভিন্ন রকমের লেখ এবং তাদের অর্থ সম্পর্কে জানবো, মৌলিক অধিকারের রক্ষা কবচ এবং বিভিন্ন রকম সীমাবদ্ধতা কি আছে আমরা দেখবো, আর দেখবো 12 নম্বর ধারা অনুসারে স্টেট শব্দের প্রকৃত অর্থ। তো এইভাবে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ মৌলিক অধিকার সংক্রান্ত এই পার্ট 1 বা প্রথম পর্বের মধ্যে পুরো বিষয়টাকে কভার করব। চলো স্টার্ট করি। প্রথমে আমরা মৌলিক অধিকারের সংজ্ঞাতে ফোকাস করব। বলছে যে মৌলিক অধিকার কি, সেটা হচ্ছে অধিকারগুলো কোন একটি দেশের সংবিধানের দ্বারা স্বীকৃত এরকম কোনো অধিকারকে আমরা মৌলিক অধিকার বলবো। বিষয়টাকে একটু ভালো করে বোঝার জন্য আমরা এই পেজটাকে ব্যবহার করতে পারি। স্টেপ বাই স্টেপ আমরা বুঝবো। প্রথমে আমরা অধিকার কি দেখবো, ঠিক আছে? দেখো, অধিকার বলতে কি বোঝায়? যা খুশি তাই করা, তা কিন্তু নয়। যা খুশি তাই তখনই এটা আমরা বলবো যা খুশি তাই ইতিবাচক অর্থে, ইতিবাচক অর্থে কেউ যদি উপভোগ করে তাকেই আমরা অধিকার বলবো। তার মানে অধিকার ধারণার সঙ্গেই কিন্তু অধিকারটা যে লিমিটেড সেটা কিন্তু ইন্ডিকেটেড হয়ে যাচ্ছে। আমি যা খুশি তাই করবো ঠিকই, কিন্তু অন্যের কোনো রকম ডিস্টারবেন্স না করে, তাই এটাকে বলা হচ্ছে ইতিবাচক অর্থে এনজয় করা। এখন এই অধিকার বিভিন্ন রকমের হয়। কোনোটা আমরা শিক্ষার অধিকার বলি, কোনোটা আমরা আইনি অধিকার বলি, কোনোটা আমরা প্রাকৃতিক অধিকার বলি। তো এই অধিকার বিভিন্ন রকমের মধ্যে নির্দিষ্ট যদি আমরা হিউম্যান রাইটস কে ইন্ডিকেট করি, অর্থাৎ মানবাধিকার কাকে বলে যদি আমরা ফাইন্ড আউট করি, তাহলে দেখবো হিউম্যান বিংস বা মানুষ যে অধিকারগুলো এনজয় করে, মানুষের দ্বারা এনজয় করা অধিকারগুলো বা মানুষের দ্বারা উপভোগ করা অধিকারগুলো অধিকারগুলিকে আমরা মানবাধিকার বলবো। এই মানবাধিকার বিভিন্ন রকমের হয়, যেমন অর্থনৈতিক অধিকার হতে পারে, সামাজিক অধিকার হতে পারে, রাজনৈতিক অধিকার হতে পারে। তাহলে বিভিন্ন রকমের যে মানবাধিকার সেটা ফান্ডামেন্টাল রাইটের মতো বিষয়কেও আমরা ইন্ডিকেট করতে পারি। তো মানবাধিকার বিভিন্ন রকমের হয়ে থাকে। এই বিভিন্ন রকম মানবাধিকারের মধ্যে পার্টিকুলার কিছু অধিকারকে যখন কোন একটি দেশের সংবিধানের মধ্যে, তার মানে এবার একটা দেশ চলে আসলো, এই কান্ট্রির একটা সংবিধান রয়েছে, তাহলে এটা একটা কান্ট্রি, এটা একটা দেশ, সেই দেশের সংবিধান রয়েছে। এই সংবিধানের মধ্যে পার্টিকুলার ওই যে আমরা বলেছিলাম মানবাধিকার, মানবাধিকারের বিভিন্ন ধরন, যেমন আমরা কয়েকটা উদাহরণ বলছিলাম যে রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, এরকম ভাবে বিভিন্ন রকমের মানবাধিকার হয়। এই বিভিন্ন মানবাধিকার গুলোকে পার্টিকুলার যেগুলোকে কোন একটি দেশের সংবিধানের মধ্যে তালিকাভুক্ত করবে, কি হিসেবে তালিকাভুক্ত করবে? মৌলিক অধিকার হিসেবে তালিকাভুক্ত করবে। তাহলে সেইগুলোই হবে সেই দেশের মৌলিক অধিকার। তো সংজ্ঞার মধ্যে আবার ফিরে আসবো আমরা। সংজ্ঞার মধ্যে কি বলা আছে? সংজ্ঞার মধ্যে বলছে
যে যে অধিকারগুলি কোন একটি দেশের সংবিধানের মধ্যে মৌলিক অধিকার হিসেবে তালিকাভুক্ত হয়েছে তাকে ওই দেশের বিচার ব্যবস্থার মাধ্যমে সুরক্ষা প্রদান করা হয়। তাহলে যখনই তালিকাভুক্ত হবে সঙ্গে সঙ্গে কি হবে, সেই অধিকারগুলো প্রোটেক্টেড হয়ে যাবে। এই যে তালিকাভুক্ত হয়েছে না, সঙ্গে সঙ্গে এটা প্রোটেক্টেড হয়ে যাবে। কে প্রোটেক্ট করবে? বলছি এগুলোকে প্রোটেক্ট করবে দুদিক থেকে, দু রকমের কোর্ট। ভারতের সুপ্রিম কোর্ট প্রোটেক্ট করে, আর সেই সঙ্গে হাইকোর্ট প্রোটেক্ট করে। দু রকমের কোর্টের হাতে অথরিটি আছে ভারতবর্ষে অধিকারগুলোকে রক্ষা করার। সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা অনুযায়ী আমাদের মৌলিক অধিকার রক্ষা করে, হাইকোর্ট 226 নম্বর ধারা অনুযায়ী মৌলিক অধিকারকে রক্ষা করতে পারে। আগেই বলেছিলাম যে নির্দিষ্ট একটি দেশের সংবিধানের মধ্যে যে অধিকারগুলোকে তালিকাভুক্ত করা হয় মৌলিক অধিকার হিসেবে, সঙ্গে সঙ্গে সেগুলো প্রোটেক্টেড হয়ে যায় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের দ্বারা বা বিচার বিভাগের দ্বারা। আর এই যে অধিকারগুলো, এগুলোকেই আমরা বলবো মৌলিক অধিকার। মনে রাখবে, যখনই কোনো অধিকার বা কোনো বিষয় তা কোর্টের দ্বারা প্রোটেক্টেড হয়, সঙ্গে সঙ্গে তাকে আমরা বলি আদালত কর্তৃক বলবৎযোগ্য। তাহলে আমরা মৌলিক অধিকারকে কি বলবো? বলবো আদালত কর্তৃক বলবৎযোগ্য অধিকার। আদালত কর্তৃক বলবৎযোগ্য অধিকার। তো এই হলো আমাদের মৌলিক অধিকারের কনসেপ্ট। আশা করছি সবাই বুঝতে পারলে মৌলিক অধিকারের বিষয়টিকে। এবার আমরা ফোকাস করব সোর্সেস গুলো সম্পর্কে। তার আগে একটুখানি আমরা মৌলিক অধিকারের পরের বেসিক বিষয়গুলো একটু দেখে নেব। বলছে মৌলিক অধিকারের সংজ্ঞা সম্পর্কে আমাদের 12 নম্বর ধারা, এই যে সংজ্ঞাটা আমরা বললাম এটা আমাদের 12 নম্বর ধারায় উল্লেখ করা আছে, এরপরে আমরা পড়বো। এছাড়া মৌলিক অধিকারের প্রকৃতি বলা আছে কি? জাস্টিসেবল, মানে আদালত কর্তৃক বলবৎযোগ্য। এটার মানে হচ্ছে আদালত কর্তৃক বলবৎযোগ্য। কাকে আদালত কর্তৃক বলবৎযোগ্য বলে? আমরা অলরেডি পড়ে নিয়েছি যে মৌলিক অধিকার এই যে রক্ষা পাচ্ছে কোর্টের দ্বারা, এই জন্য এটাকে আমরা আদালত কর্তৃক বলবৎযোগ্য বলি। এই আদালত কর্তৃক বলবৎযোগ্য মানেই হচ্ছে জাস্টিসেবল ইংরেজিতে। তাহলে এটা দিয়ে কোশ্চেন দিতে পারে যে মৌলিক অধিকারের প্রকৃতি কিরকম, বা মৌলিক অধিকার কোন আদালতের দ্বারা প্রোটেক্টেড, বা মৌলিক অধিকারকে কেন আমরা জাস্টিসেবল বলছি। এছাড়া মৌলিক অধিকারের গুরুত্ব আছে। ভারতের রাজনৈতিক গণতন্ত্রকে নিশ্চিত করার জন্য মৌলিক অধিকার তার গুরুত্বকে প্রকাশ করে। 13 নম্বর ধারায় এই বিষয়ে উল্লেখ করা আছে। এছাড়া মৌলিক অধিকারের ধারণা সম্পর্কে আমরা দেখব মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে আমরা এর ধারণা নিয়েছি। মৌলিক অধিকারের পুরো কনসেপ্টটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়েছি। শুধুমাত্র মৌলিক অধিকার যে সাসপেন্ড হতে পারে ওই ধারণাটা আমেরিকা থেকে নেওয়া না, ওটা জার্মানি থেকে নেওয়া। কিন্তু বাকি মৌলিক অধিকার কি কি থাকবে বা মৌলিক অধিকারগুলো কি ভূমিকা থাকবে ভারতবর্ষে, সেটা পুরোটাই কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া। অধিকারের ধারণা আমরা জানলাম, মানবাধিকার সম্পর্কে আমরা জানলাম, মৌলিক অধিকারের সংজ্ঞা আমরা দেখলাম, কিভাবে মৌলিক অধিকার প্রোটেক্টেড হয়। এবার আমরা দেখবো মৌলিক অধিকারের সোর্সেস। দেখো মৌলিক অধিকারের সোর্সেস, অনেকগুলো সোর্সেস আছে। গোটা ওয়ার্ল্ডে যদি আমরা সোর্সগুলোকে আইডেন্টিফাই করি, প্রথমত আমাদের প্রশ্ন আসবে যে সব থেকে পুরনো ডকুমেন্ট কোনটা, মৌলিক অধিকারের সব থেকে পুরনো ডকুমেন্ট কোনটা। সো ম্যাগনা কার্টা হলো মৌলিক অধিকারগুলোর সব থেকে পুরনো ডকুমেন্ট গোটা বিশ্বের মধ্যে। 1215 সালে লিখিতভাবে প্রথম ব্রিটিশ কিং সামন্ত প্রভুদেরকে এই অধিকার প্রদান করে, ম্যাগনা কার্টা তার নাম। এরপরে আমরা দেখব মানবাধিকার সংক্রান্ত একটি ঘোষণা করা হয় ইউনাইটেড নেশন থেকে। মানবাধিকার সংক্রান্ত ঘোষণা, এটা হচ্ছে মৌলিক অধিকারের আরেকটি গুরুত্বপূর্ণ সোর্স। মানবাধিকারের ঘোষণা বা মানবাধিকার সংক্রান্ত ঘোষণা কার? জাতিপুঞ্জের। জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণা আরেকটি গুরুত্বপূর্ণ সোর্স। আর ডিরেক্টলি আমাদের ভারতবর্ষে কোথা থেকে নেওয়া হয়েছে? আগেই বলেছি আমেরিকার সংবিধান। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের মৌলিক অধিকারগুলোর প্রধান প্রধান সোর্স। এছাড়া দেখবো আমরা রুল অফ ল এর কনসেপ্ট, সেটা আমরা দেখবো, যেটা আইনের চোখে সবাই সমান। এই ধারণা আমরা নিয়েছি ইউকে থেকে। আর
মৌলিক অধিকার সাসপেন্ড হওয়ার যে বিষয়, বা আমরা বলতে পারি সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস, এই কনসেপ্ট আমরা নিয়েছি জার্মানি থেকে। এইভাবে আমরা কিন্তু মৌলিক অধিকারের টোটাল সোর্সটা পেলাম। সোর্সেস এর মধ্যে প্রথম হচ্ছে ম্যাগনা কার্টা, ব্রিটিশ কিং 1215 সালে যেটা দেয়, সেই সময় সামন্ত প্রভুদের দেওয়া হয়। জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণা, এটা আরেকটি গুরুত্বপূর্ণ। এরপরে আমেরিকার সংবিধান, সেটা থেকে আমাদের মৌলিক অধিকারের মেন প্রভিশন গুলোকে নেওয়া হয়েছে। আর এছাড়া রুল অফ ল এর যে কনসেপ্ট আমরা আর্টিকেল 14 এর মধ্যে পাবো, আইনের চোখে সবাই সমান, 14 + 1 আছে, এটা ইউকে থেকে নেওয়া। আর জার্মানি থেকে নেওয়া হচ্ছে মৌলিক অধিকার যে বিশেষ বিশেষ ক্ষেত্রে সাসপেন্ড হতে পারে, এই যে সাসপেনশনের কনসেপ্ট, যেটা নেওয়া হচ্ছে জার্মানি থেকে, এটা ইমার্জেন্সির সময় হয়। ঠিক আছে, আশা করছি এটা বুঝতে পারলে সোর্সেস গুলো। তাহলে শুধু যদি জিজ্ঞেস করে মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া, তখন ইউএসএ বলবো। কিন্তু আরো যখন ইন ডেপথ জিজ্ঞেস করবে যে কোথা থেকে কোনটা নেওয়া, তখন কিন্তু আমাদের এই পুরো ইনফরমেশন গুলো প্রয়োজন লাগবে। চলে আসি নেক্সট পোর্শনে, ইম্পর্টেন্স অফ ফান্ডামেন্টাল রাইট। এমনি তো ফান্ডামেন্টাল রাইটের প্রচুর গুরুত্ব, একটা দেশের মানুষ রাইট এনজয় করছে, তার গুরুত্ব বলে শেষ করা যায় না। কিন্তু সাংবিধানিকভাবে এর কিছু তো গুরুত্ব মাথায় রেখে এটাকে সংবিধানের মধ্যে যুক্ত করা হয়েছে। সেই ইম্পর্টেন্সটা কি? প্রথমত এটা জানার জন্য আমাদের একটু ফোকাস করতে হবে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাতে। ভারতবর্ষে কি আছে? গণতন্ত্র আছে। কিরকম গণতন্ত্র? গণতন্ত্র যদি আরেকটু ভালো করে বলতে হয়, তাহলে ভারতবর্ষে রয়েছে পরোক্ষ গণতন্ত্র। পরোক্ষ গণতন্ত্র কোথায় কোথায় আছে? ভারতবর্ষে পরোক্ষ গণতন্ত্র এস্টাবলিশ করা হয়েছে সংসদীয় ব্যবস্থার মাধ্যমে। আর সংসদীয় ব্যবস্থার মাধ্যমে এই পরোক্ষ গণতন্ত্রের বিষয়টা পুরোপুরি কিন্তু সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। সংসদীয় গণতন্ত্র কি করবে? গণতান্ত্রিক ব্যবস্থা ভারতবর্ষে নিয়ে আসবে। এই গণতন্ত্র কোন একটা দেশে এস্টাবলিশ করার জন্য 3 রকমের গণতন্ত্র দরকার হয়। নাম্বার 1, রাজনৈতিক গণতন্ত্র, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ যদি রাজনৈতিক গণতন্ত্র না থাকে, তাহলে তো সে তার সরকারকে নির্বাচন করতে পারছে না, সে তার সরকারের সমালোচনাই করতে পারছে না। তাহলে সে এইগুলো হচ্ছে গণতন্ত্রের প্রধান দিক। তাই রাজনৈতিক গণতন্ত্র সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া থাকবে সামাজিক গণতন্ত্র, সমাজে গণতান্ত্রিক সুবিধাগুলো দেওয়া হবে, গণতান্ত্রিক অধিকার লাভ করবে সেই ব্যক্তি। আর থাকবে অর্থনৈতিক গণতন্ত্র। অর্থনৈতিক ভাবেও গণতান্ত্রিক আদর্শকে ফলো করা হবে এবং গণতান্ত্রিক অধিকারগুলোকে সে লাভ করবে। আমাদের ভারতবর্ষে অধিকার 2 রকমের রয়েছে। এক রয়েছে আদালত কর্তৃক বলবৎযোগ্য অধিকার, আর রয়েছে আদালত কর্তৃক অবলবৎযোগ্য অধিকার। সংবিধানে 2 রকমের অধিকারের কথাই বলা হয়েছে। সংবিধানে যে অধিকারগুলি দেওয়া আছে আদালত কর্তৃক বলবৎযোগ্য অধিকার আর আদালত কর্তৃক অবলবৎযোগ্য অধিকার। ক্লিয়ার? আদালত কর্তৃক বলবৎযোগ্য অধিকারগুলো হচ্ছে মৌলিক অধিকার, যা রাজনৈতিক অধিকারকে এনশিওর করে। আর আদালত কর্তৃক অবলবৎযোগ্য, যেটা বলবৎযোগ্য নয়, সেই অধিকারগুলোকে সামাজিক এবং অর্থনৈতিক অধিকার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তার মানে ফান্ডামেন্টাল রাইট যদি আমাদের আদালত কর্তৃক বলবৎযোগ্য অধিকার হয়, তাহলে ফান্ডামেন্টাল রাইটের ইম্পর্টেন্স হচ্ছে এটাই যে সে ভারতবর্ষে রাজনৈতিক গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করে। তাহলে এই গণতন্ত্রকে
প্রতিষ্ঠিত করাই হলো মৌলিক অধিকারের প্রধান গুরুত্ব বা ইম্পর্টেন্স। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো এটা, ইম্পর্টেন্স অফ ফান্ডামেন্টাল রাইট। তাহলে চলে আসবো আমরা পরেরটাই, মৌলিক অধিকারের ধারণা। এতক্ষণ অবধি আমরা মৌলিক অধিকারের অনেকটা ধারণাই পেয়েছি, এখন এই পুরো ধারণাটাকে আরেকবার গুছিয়ে নেব। প্রথমত আমরা কি পড়লাম? আমরা পড়লাম অধিকারের বিষয়। আমরা সেখান থেকে জানলাম যে অধিকার যখন অ্যানিমালসরা এনজয় করবে তাকে আমরা বলবো অ্যানিমাল রাইটস, যখন হিউম্যান বিংস এনজয় করবে বলবো হিউম্যান রাইটস। অধিকারের মধ্যে আমরা শর্ট লিস্টেড করে নিলাম মানবাধিকারের উপর, কারণ আমাদের মৌলিক অধিকারের বিষয়টি একান্তভাবেই মানবাধিকারের বিষয়। মানবাধিকারের মধ্যে পার্টিকুলার যে অধিকারগুলো সংবিধানের মধ্যে তালিকাভুক্ত থাকে তাকে আমরা বলি মৌলিক অধিকার। তাহলে মৌলিক অধিকার আরেকটু শর্ট লিস্টেড হয়ে গেল। সব মানবাধিকার তো আর মৌলিক অধিকার হয় না। যেমন একটা সময় আমাদের ভারতবর্ষে শিক্ষার অধিকার মানবাধিকার ছিল, কিন্তু মৌলিক অধিকার ছিল না। 2002 সালে গিয়ে আমরা দেখলাম সংবিধানের মধ্যে শিক্ষার অধিকারকে তালিকাভুক্ত করা হলো। সেখানে বিভিন্ন আর্টিকেলের মধ্যে একটা নতুন আর্টিকেল অ্যাড করা হলো 21A। এই 21 এর মধ্য দিয়েই 2002 সাল থেকে আমরা বলতে শুরু করলাম যে শিক্ষার অধিকার হচ্ছে এখন থেকে আমাদের মৌলিক অধিকার। তাহলে শিক্ষার অধিকার কি তার আগে মানবাধিকার ছিল না? নিশ্চয় ছিল, কিন্তু তা সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার হিসেবে ছিল না। তাহলে ততক্ষণ অব্দি কোন একটি অধিকারকে আমরা মৌলিক অধিকার বলতে পারবো না যতক্ষণ অব্দি সে তালিকাভুক্ত না হবে সংবিধানে। আবার একইভাবে এই তালিকার মধ্যে একটা সময় আর্টিকেল 31 ছিল, যেখানে বলা ছিল সম্পত্তির অধিকারের কথা। যেহেতু আগে পার্ট 3 এর মধ্যে এই আর্টিকেল 31 ছিল, তাই সম্পত্তির অধিকার তখন একটি মৌলিক অধিকার ছিল। কিন্তু 1978 সালে 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমরা দেখব কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সংক্ষেপে আমি লিখলাম সিএএ, এখানে লিখে দিলাম সংশোধনী আইন। এই 31 নম্বর আর্টিকেলটাকে 1978 সালে সংবিধান থেকে বাদ দিয়ে দেওয়া হয় মৌলিক অধিকারের তালিকা থেকে। তাই বর্তমানে আর আমরা বলতে পারি না যে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার। এটা একান্তভাবে তালিকার দ্বারা ইন্ডিকেটেড। কোন সেই তালিকা? বলছে সংবিধানের পার্ট 3, এই সংবিধানের পার্ট 3 মধ্যে যে আর্টিকেল গুলো রয়েছে ধারা 12 থেকে 35, এই হলো আমাদের টোটাল মৌলিক অধিকারের সাংবিধানিক প্রভিশন। তাহলে এবার একবার ফোকাস করব অধিকার, মানবাধিকার। সেখান থেকে আমরা বুঝলাম মানবাধিকার থেকে মৌলিক অধিকার, যা কিনা একান্তভাবে তালিকার দ্বারা ইন্ডিকেটেড, এবং সেই তালিকাটা কোথায় আছে? সেই তালিকাটা রয়েছে সংবিধানের পার্ট 3 মধ্যে 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে। এখন এই ধারাগুলোর মধ্যে টোটাল কত রকমের মৌলিক অধিকার তালিকাভুক্ত করা হয়েছে? মোট 6 ধরনের, 6টি বলবে না কিন্তু 6 ধরনের বলবে। 6 ধরনের মৌলিক অধিকার আমাদের সংবিধানে বর্তমানে তালিকাভুক্ত রয়েছে। আগে 7 ধরনের ছিল, একটা বাদ গেছে, দেখতেই পাচ্ছ আমরা একটা ধরন বাদ চলে গেছে। তাই বর্তমানে মোট মৌলিক অধিকারের ধরন হচ্ছে টোটাল 6টি ধরনের মৌলিক অধিকার রয়েছে। আশা করছি মৌলিক অধিকারের পুরো ধারণাটা বুঝতে পারলে। এখানে বলে রাখা উচিত যে মৌলিক অধিকার কিন্তু দুটো ফিচার আমরা জেনে নেবো, দুটো নয় অনেকগুলো ফিচার আমরা জেনে নেব। নাম্বার 1 ফিচার, মৌলিক অধিকার হচ্ছে সংবিধান দ্বারা স্বীকৃত। যদি জিজ্ঞেস করে যে মৌলিক অধিকারের গ্যারান্টার কে, তাহলে আমরা বলবো সংবিধান, সংবিধান দ্বারা স্বীকৃত। দ্বিতীয়ত, যদি জিজ্ঞেস করে মৌলিক অধিকার কার দ্বারা সুরক্ষিত লাভ করে, তাহলে বলবো আদালত কর্তৃক সুরক্ষিত। আদালত কর্তৃক, কোন কোন আদালত অলরেডি বলেছি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আদালত কর্তৃক সুরক্ষিত। যদি বলে দেয় যে মৌলিক অধিকার ক্ষেত্রে কাদের জন্য প্রযোজ্য মৌলিক অধিকার গুলো, তাহলে আমরা বলবো ভারতীয় মানে ভারতের নাগরিক ও বিদেশি, সব নয়, বিদেশিরা কয়েকটা পায় না, বিদেশি উভয়ের জন্যই প্রযোজ্য, উভয়ের জন্যই প্রযোজ্য, তবে এক্সেপশন রয়েছে বিদেশিদের জন্য। ওকে,
তাহলে মৌলিক অধিকারের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম। সংবিধানের দ্বারা স্বীকৃত, আদালত কর্তৃক সুরক্ষিত এবং ভারতীয় এবং বিদেশি উভয়ের জন্য প্রযোজ্য, উইথ সাম এক্সেপশন। বিদেশিদের জন্য কিছু এক্সেপশন রয়েছে। কি সেই এক্সেপশন? হচ্ছে সংবিধানে আর্টিকেল 15, 16, 19, 29 and 30 এই ফান্ডামেন্টাল রাইট গুলো বিদেশিদের জন্য অ্যাপ্লিকেবল হবে না, বাকিগুলো বিদেশিরা এনজয় করবে। এখানে মৌলিক অধিকার কাদের জন্য প্রযোজ্য ইন্ডিকেট করাই আছে, আমরা ইন্ডিকেট করে নিই। প্রথমত ভারতীয়রা ইউনিভার্সালি এনজয় করবে, উপভোগ করবে। ব্যতিক্রম কি আছে? তিনশো 359, 33, 34। 358 কি বলছে? জাতীয় জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার সাসপেন্ড হয়ে যাবে, আপনা আপনি হয়ে যাবে। মৌলিক অধিকার জরুরি অবস্থার সময় আপনা আপনি সাসপেন্ড হয়ে যাবে। আপনা আপনি সাসপেন্ড হয়ে যাবে। ওকে। 359 কি বলছে? রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে জাতীয় জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার সাসপেন্ড হয়ে যাবে। এখানে এক্সেপশন আছে, ব্যতিক্রম আছে। আর্টিকেল 20 আর 21 হলো ব্যতিক্রম। এই দুটো আর্টিকেল সাসপেন্ডেবল নয়, ঠিক আছে? 20 আর 21। চলে আসবো 33 নম্বর ধারা। আর্ম ফোর্সে যারা রয়েছে, আর্ম ফোর্স, প্যারামিলিটারি ফোর্স, তো ভেরিয়াস ডিফেন্স সেক্টরে যারা রয়েছে আর কি, একসাথে বলবো ডিফেন্সের লোকজনের জন্য মৌলিক অধিকার রেস্ট্রিক্টেড থাকে। তাহলে যারা ডিফেন্সে চাকরি করে, ধরো তুমি পুলিশে চাকরি করো কিংবা তুমি ধরো কোনো প্যারামিলিটারি ফোর্সে আছো, তো তোমার পক্ষে কিন্তু আর 5টা মানুষের মতো রোজ রোজ ফেসবুকে পোস্ট করবে বা কোনো কিছু ইনফরমেশন দেবে সেটা করতে পারবে না। তো উদাহরণ দিচ্ছি, বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবে। ধরো কোনোদিন তোমরা কোথাও বেড়াতে যাচ্ছ, ধরো দিল্লিতে তাজমহল বেড়াতে যাবে, দিল্লি থেকে সেখানে আগ্রাতে যাবে, সেখানে দিল্লি কুতুব মিনার দেখবে এবং তারপরে তাজমহলে যাবে। তো সকালবেলায় বেরোনোর সময় ফ্যামিলি মিলে বেরোচ্ছ বা বন্ধুরা বেরোচ্ছ, একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে দিলে যে আমরা আজকে অমুক জায়গায় বেড়াতে যাচ্ছি। তো সেটা তুমি করতে পারবে। কিন্তু ধরো যারা পুলিশে রয়েছে, কোনো ডিফেন্স ফোর্সে, কোনো প্যারামিলিটারি ফোর্স, তারা কোনো এরকম সিক্রেট কোনো মিশনে যাচ্ছে, তারা কি একটা সেলফি তুলে বলতে পারে যে আজকে আমরা অমুক সিক্রেট মিশনে বেরোচ্ছি? তো এক্স্যাক্টলি এগুলো ওদের জন্য রদ করা থাকে, এটা ওগুলো এনজয় করবে না। একইভাবে 34 নম্বর ধারা, এটা আবার আমরা এনজয় করবো না। কেমন করে? বিশেষ আইনি প্রক্রিয়ায় মৌলিক অধিকারগুলি রেস্ট্রিক্টেড থাকতে পারে। কাদের জন্য? আমাদের জন্য। কিরকম?
ধরো করোনা পিরিয়ড মনে করো, সেখানে নাইট কারফিউ, ডে কারফিউ, ইচ্ছা মতো চলাফেরা করা যেত। সাধারণভাবে তো আমাদের মৌলিক অধিকার রয়েছে, চলাফেরা করার অধিকার রয়েছে, কিন্তু তখন করতে পারতাম না, পাবলিক প্লেসে ঘুরতে পারতাম না। তো এগুলো সব আটকে দিয়েছিল। তো 34 নম্বর ধারা বলছে আইন করে, কোন একটা আইনের মাধ্যমে, কোন একটা আইনকে ইমপ্লিমেন্ট করে মার্শাল ল এর আন্ডারে আমাদের মৌলিক অধিকার রেস্ট্রিক্টেড হতে পারে, সাধারণ মানুষের মৌলিক অধিকার রেস্ট্রিক্টেড হতে পারে। ধরো ইলেকশনের সময় কিংবা দেখবে যখন হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, তখন ওই অঞ্চলে 144 ধারা জারি করা হয়। তার মানে একসঙ্গে অনেকজন জটলা করতে পারে না, কিন্তু নর্মালি তো আমরা করতে পারি, আমরা অ্যাসেম্বল করতে পারি। তো এইগুলো হচ্ছে ডিফারেন্স, যেটা হচ্ছে এই 4টে আর্টিকেলের মধ্য দিয়ে আমাদের মৌলিক অধিকারে কি করা হচ্ছে, রেস্ট্রিক্ট করা হচ্ছে, আটকে রাখা হচ্ছে। এতে গেল একদম ডিরেক্ট রেস্ট্রিকশন। আরো আছে আমাদের মৌলিক অধিকার, 19 আর্টিকেল দেখেছো, আর 19 আর্টিকেলের মধ্যে ক্লজ 1 এর মধ্যে এ, বি, সি, ডি, ই আর জি, এফটা নেই, বাদ চলে গেছে। তো এই যে 6 রকমের যে ফ্রিডমের কথা বলা হয়েছে, এগুলোর প্রত্যেকটা রেস্ট্রিকশন আছে। 19 ক্লজ 2, 19 ক্লজ 3, 19 প্লাস 4, এরকম করে প্রত্যেকটা রেস্ট্রিকশন আছে দেওয়া, যে রেস্ট্রিকশন গুলো আমাদের বলে দিচ্ছে যে আমার বাক স্বাধীনতা রয়েছে, কিন্তু আমি আমার বাক স্বাধীনতাকে ব্যবহার করে মানুষজনকে হিংসা করার জন্য উদ্বুদ্ধ করতে পারবো না। বা আমার ব্যবসা বাণিজ্য করার অধিকার রয়েছে, কিন্তু আমি এমন কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবো না যার লাইসেন্স সরকার দেয় না। এইভাবে তার রেস্ট্রিকশন গুলো কিন্তু সবই 19 এর ক্লজ 2, ক্লজ 3, ক্লজ 4 করে দেওয়া আছে। তাহলে এগুলোও মৌলিক অধিকারের রেস্ট্রিকশন। তাহলে মৌলিক অধিকার ভারতীয়দের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু এইগুলো হচ্ছে অ্যাপ্লিকেবল নয়। বিদেশিদের জন্য সেম, বিদেশিদের জন্য এগুলো অ্যাপ্লিকেবল হবে না। তার সঙ্গে আরো প্লাস হবে 15, 16, 19, 29 আর 30। এটা কোন বিদেশি? এটা বন্ধু ভাবাপন্ন বিদেশি, মানে যারা ফ্রেন্ডলি এলিয়েন, বন্ধু ভাবাপন্ন বিদেশি। আর যদি শত্রু ভাবাপন্ন বিদেশি হয়, কাকে বলা হয় শত্রু ভাবাপন্ন বিদেশি? আমরা নাগরিকত্বের ক্লাসেই পড়েছি। শত্রু ভাবাপন্ন বিদেশি যাদের সঙ্গে ভারতের যুদ্ধ চলছে, সেই অবস্থায় এ কান্ট্রি বি কান্ট্রি হচ্ছে এনিমি, তো সেই সময় এদেরকে আমরা এনিমি এলিয়েন বলে থাকি। শত্রু ভাবাপন্ন বিদেশির ক্ষেত্রে আমরা কি দেখবো? শত্রু ভাবাপন্ন বিদেশির ক্ষেত্রে আমরা দেখবো যে আর্টিকেল 15, 16, 19, 22, 29 and 30, এই এতগুলো ফান্ডামেন্টাল রাইট তাদের জন্য অ্যাপ্লিকেবল নয়। এগুলো তো অ্যাপ্লিকেবল নয়, তার সঙ্গে ওগুলো অ্যাপ্লিকেবল হবে না। তাহলে এই দুটোর মধ্যে ফারাক এটাই, শত্রু বিদেশি আর বন্ধু বিদেশির মধ্যে। হচ্ছে বন্ধু বিদেশিরা 22 নম্বর ধারা এনজয় করে, শত্রু বিদেশিরা দেখো 22 নম্বর ধারা এনজয় করে না। তাহলে এইভাবে কাদের জন্য ফান্ডামেন্টাল রাইট অ্যাপ্লিকেবল ক্লিয়ার হয়েছে সবার? আশা করছি বুঝতে পেরেছো। চলে আসো আমরা পরেরটাই। এরপরে হচ্ছে 6 রকমের যে ফান্ডামেন্টাল রাইটের কথা বলছিলাম, দেখো সেগুলো এখানে দেওয়া আছে। সাম্যতার অধিকার, স্বাধীনতার মৌলিক অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি এবং শিক্ষার অধিকার, এবং সর্বশেষে সাংবিধানিক প্রতিকারের অধিকার বা প্রতিবিধানের অধিকার। সংবিধানের 6 প্রকার যে মৌলিক অধিকার রয়েছে, সেগুলো নির্দিষ্ট ধারা রয়েছে, ওগুলো দিয়েও কোশ্চেন দিতে পারে। আমরা যদি লাস্ট এসএলএসটি পরীক্ষা দেখি, সেখানে কিন্তু পলিটিক্যাল সায়েন্সের ম্যাক্সিমাম কোশ্চেন ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকেই দিয়েছিল, এবং কিছু বিদেশি জিনিসপত্র, যেমন হচ্ছে বিদেশের যে আইন রয়েছে, জাতিপুঞ্জ রয়েছে, যেরকম আন্তর্জাতিক বিষয় থেকে দিয়েছে। ম্যাক্সিমামটা কিন্তু ভারতের সংবিধান থেকে দিয়েছে, এবং তার একটা মেজর জায়গা কিন্তু এই মৌলিক অধিকার। তাই খুব ভালো করে এটা পড়ো, এখান থেকে প্রচুর কোশ্চেন কমন আসতে চলেছে। ধারা 14 থেকে 18 খুব গুরুত্বপূর্ণ, যেখানে সাম্যের অধিকার দেওয়া আছে। 19 থেকে 22 এর মধ্যে হচ্ছে সেখানে মৌলিক স্বাধীনতার অধিকার দেওয়া আছে। তারপর হচ্ছে 23 থেকে 24 শোষণের বিরুদ্ধে অধিকার দেওয়া আছে। 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া আছে। 29 থেকে 30 শিক্ষা এবং সংস্কৃতির অধিকার দেওয়া আছে। মনে রাখবে এটা শুধুমাত্র ভারতের সংখ্যালঘুদের জন্য। তাহলে এখানে আমরা লিখে দিলাম, এটা হচ্ছে সংখ্যালঘুদের জন্য। কারা সংখ্যালঘু ইন্ডিয়াতে? ভারতের টোটাল 6 ধরনের কমিউনিটিকে সংখ্যালঘু স্ট্যাটাস দেওয়া হয়েছে। মনে রাখবে সংখ্যালঘু স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে দুটো গ্রাউন্ড ফলো করা হয়, ভাষা আর রিলিজিয়ন। ভারতবর্ষে ভাষা আর রিলিজিয়নের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্দিষ্ট একটি কমিউনিটিকে সংখ্যালঘু বলে ইন্ডিকেট করতে পারে। এই মুহূর্তে খ্রিস্টান, শিখ, মুসলিম, পার্সি, বুদ্ধিস্ট আর জৈন, এই 6টা কমিউনিটিকে ভারতবর্ষে এই মুহূর্তে সংখ্যালঘু তকমা দেওয়া আছে। তার মানে 29 আর 30 নম্বর ধারা শুধুমাত্র এই 6টা কমিউনিটির জন্য অ্যাপ্লিকেবল। আরেকবার বলে দিচ্ছি, খ্রিস্টান, শিখ, মুসলিম, পার্সি, বুদ্ধিস্ট, জৈন।
আর 32 নম্বর ধারার মধ্যে রয়েছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, অর্থাৎ এই মৌলিক অধিকারগুলো যদি কোনোভাবে হ্যাম্পার হয়, আমরা আগেই পড়েছি যে মৌলিক অধিকার হ্যাম্পার হলে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে অ্যাপিল করা যায়। সুপ্রিম কোর্ট এই 32 নম্বর ধারার 2 নম্বর ক্লজে বলা আছে কিভাবে আমাদের মৌলিক অধিকারগুলোকে প্রোটেক্ট করবে বা রিস্টোর করবে। তো এই হচ্ছে 6 প্রকার মৌলিক অধিকারের বিষয়। 6 প্রকার মৌলিক অধিকারের ভেতরের বিষয়গুলো দিয়ে কোশ্চেন দেবে, সেটা পড়বো আমরা সেকেন্ড পার্টের মধ্যে। এখানে আমরা দেখে নেব যে একটি মৌলিক অধিকার বাদ চলে গেছে। আমি আগেই বলছিলাম যে বর্তমানে সম্পত্তির অধিকারের স্ট্যাটাস হচ্ছে সেটার মৌলিক অধিকার নেই। সেটা কোথায় চলে গেছে? সেটা ফান্ডামেন্টাল রাইটের তালিকা থেকে বেড়ে চলে গেছে লিগ্যাল রাইটের তালিকাতে। তাহলে আগে ছিল মৌলিক অধিকার, এখন হয়ে গেছে আইনি অধিকার। মৌলিক অধিকার ছিল, এখন হয়ে গেছে আইনি অধিকার। আগে ছিল পার্ট 3 এর মধ্যে আর্টিকেল 31 এর মধ্যে, এখন সেখান থেকে চলে গেছে 300 এর মধ্যে, আর পার্ট চলে গেছে 12। তাহলে এই যে ব্যাপারটা পুরো হলো, এটা কোন অ্যামেন্ডমেন্টে হলো একটু আগে বলেছি, এটা হয়েছে 44 সংবিধান সংশোধনী আইন, বা শর্টে আমরা CAA লিখে নিতে পারি। সালটা হচ্ছে 1978। এর মাধ্যমে এই শিক্ষার সম্পত্তির অধিকারটা মৌলিক অধিকারের তকমা থেকে সেটাকে আইনি অধিকারের তকমা দেওয়া হয়েছে। আশা করছি বুঝতে পেরেছো এটা। তাহলে চলো চলে আসি পরেরটাই। এরপরে কি বলছে? ভেরিয়াস টাইপস অফ রিটস। আমাদের মৌলিক অধিকারগুলো রক্ষা করার জন্য কি বলেছিলাম? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ব্যবস্থা নিতে পারে। আর ব্যবস্থা নিতে গিয়ে তারা কি করতে পারে? তারা রিট ইস্যু করতে পারে। রিট মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ অর্ডার, যেগুলোকে আমরা অর্ডার বলবো। কার অর্ডার? কোর্টের অর্ডার। কারণ এটা কে করে জানি? 2 ধরনের কোর্ট করতে পারে ইন্ডিয়াতে, সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট। সুপ্রিম কোর্ট করে 32 নম্বর ধারা, হাইকোর্ট করে 226 নম্বর ধারা। দুজনের ক্ষমতার মধ্যে ফারাক আছে, বলছি সেটা। এই যে এরা করতে পারে রিট ইস্যু, এই রিটের যে কনসেপ্ট, এটা আমরা নিয়েছি ইউকে থেকে। এটা যে কোশ্চেন দেয়, রিটের কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে? রিট কত ধরনের? 5 রকমের। টোটাল মৌলিক অধিকার হচ্ছে ভেরিয়াস টাইপস। এই টাইপটা কত টাইপ? 5 ধরনের। এই দেখো 1, 2, 3, 4, 5। টোটাল 5 রকমের মৌলিক অধিকার রক্ষা করার জন্য 5 রকমের রিট ইস্যু করতে পারে। তাহলে 6 রকমের মৌলিক অধিকার রক্ষা করার জন্য রিট রয়েছে 5 ধরনের। ওকে, এইভাবে মনে রাখবে, সুবিধা হবে মনে রাখতে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দুটো করে এর মধ্যে ক্লজ মনে রাখতে হবে। একটা হচ্ছে ক্লজ 1, এটা হচ্ছে ক্লজ 2, এটা তো তাই ক্লজ 1, ক্লজ 2। 32 এর ক্লজ 1 বলছে যে আমরা কোর্টের কাছে অ্যাপিল করতে পারি যদি আমাদের মৌলিক অধিকার হ্যাম্পার হয়। আর ক্লজ 2 বলছে যে সুপ্রিম কোর্ট আমাদের জন্য মৌলিক অধিকার রক্ষার জন্য রিট ইস্যু করতে পারে। একইভাবে 226 তাই আমরা হাইকোর্টে গিয়ে অ্যাপিল করতে পারি রিটের জন্য, ক্লজ 1 বলছে। আর ক্লজ 2 এ হাইকোর্ট আমাদের জন্য, আমাদের মৌলিক অধিকারের জন্য 5 রকমের রিট ইস্যু করতে পারে। এই রিটগুলোর মিনিং দিয়ে কোশ্চেন দেয়। রিটগুলোর বাংলা মানে এবং ইংরেজি মানে দুটোই ভালো করে পড়ে রাখবে। প্রথমটা হচ্ছে বন্দি প্রত্যয়ীকরণ, বাংলায় হেভিয়াস কর্পাস হচ্ছে ইংরেজিতে, যদিও এটা ইংরেজি টার্ম থেকে টার্মটা ল্যাটিন টার্ম, ইংরেজিতে ইউজ হচ্ছে ঠিকই, কিন্তু এটা টার্মটা ল্যাটিন টার্ম। সবই তাই, প্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিফিকেট সবই ল্যাটিন টার্ম। বন্দি প্রত্যক্ষীকরণ মানে ধরো আমাকে অন্যায়ভাবে পুলিশ কাস্টডিতে নিয়েছে, আমি কোর্টের কাছে গিয়ে আবেদন করলাম যে আমাকে অন্যায়ভাবে কাস্টডিতে নেওয়া হয়েছে। কোর্ট তখন কি করবে? বন্দি প্রত্যক্ষীকরণ, অর্থাৎ আমাকে বলবে কোর্টের সামনে নিয়ে আসতে। এটাকে বলবো হেভিয়াস কর্পাস। এর মানে আটক করা ব্যক্তিকে সশরীরে আদালতের সামনে হাজির করা। এতে কি হবে? এতে আমাকে যে ইচ্ছে মতো আটকে দিয়েছিল পুলিশ, আমার রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টিকে হ্যাম্পার করছিল, এটা কিন্তু এখানে রদ হবে। কারণ আমি তো কোর্টে গিয়ে বোঝাবো, জজকে কনভিন্স করবো যে আমাকে অন্যায়ভাবে কাস্টডিতে নেওয়া হয়েছে, পুলিশও কোনো প্রমাণ দেখাতে পারবে না এবং আমাকে ছেড়ে দিতে বাধ্য হবে। এই যে আমাকে ছেড়ে দিল, কেন দিল? এই রিটটার জন্য। এটাকে এই জন্য বলা হয় পার্সোনাল লিবার্টির প্রোটেক্টর, বা আমরা বলবো ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ। কোন রিট ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ? হেভিয়াস কর্পাস বা বন্দি প্রত্যক্ষীকরণ, ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ। এটা ক্লিয়ার সবার? এটাকে বলা হয় হলমার্ক অফ পার্সোনাল লিবার্টি। হেভিয়াস কর্পাস ইজ দ্য হলমার্ক অফ পার্সোনাল লিবার্টি। হেভিয়াস কর্পাস রয়েছে বলেই আমাদের পার্সোনাল লিবার্টির প্রোটেকশন পাই। দ্বিতীয় হচ্ছে পরমাদেশ।
কোনো সরকারি কর্তৃপক্ষ বা আদালত যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন না করার কারণে কারোর ফান্ডামেন্টাল রাইট হ্যাম্পার হয়, তখন ঊর্ধ্বতন কোর্ট নিম্নতন কোর্টকে বা ঊর্ধ্বতন কোর্ট নিম্নতন অথরিটিকে এই রিট ইস্যু করে বলে এইটা তোমার দায়িত্ব আর এইটা তোমার দায়িত্ব নয়। এই যে ইন্ডিকেট করে দেওয়া হোয়াট ইজ ইটস ডিউটি এন্ড হোয়াট ইজ নট ইটস ডিউটি, এটাই হচ্ছে পরমাদেশ বা ম্যান্ডামাস। নাও প্রহিবিশন, প্রতিষেধ। পরমাদেশে যদি কাজ না হয় তবুও সে তার এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে, তখন ঊর্ধ্বতন কোর্ট থেকে নিম্নতন কোর্টকে কি বলে, ওই কাজটাকে থামাও, স্টপ করে দাও। এই যে থামিয়ে দিল, অবৈধ ঘোষণা করা হলো এবং তাকে থামিয়ে দেওয়া, কার্যক্রমকে থামাতে বাধ্য করা বা থামিয়ে দেওয়া, এটাকে আমরা বলছি প্রহিবিশন, প্রতিষেধ। এরপরে কি আছে, সার্টিউটারি, এটার মানে অধিকার পৃচ্ছা। এটা বলছে একটি নিম্ন আদালতের সিদ্ধান্তকে বাতিল করার জন্য এই লেখ জারি করা হয়, যাতে এরপরে অন রেকর্ড করে ওটাকে কেসটাকে ওই মামলাটাকে চালানো হয় এবং সঠিকভাবে কোন রকম জুডিশিয়াল এররকে খেয়াল রেখে সেই জাজমেন্টটা দেওয়া হয়। তাহলে জুডিশিয়াল এরর দূর করার জন্য অধিকার পৃচ্ছাকে ইউজ করা হয়। আর উৎপ্রেষণ কি, কোনো সরকারি পদে অবৈধভাবে কোনো ব্যক্তি যদি অধিষ্ঠিত থাকে সেই ব্যক্তিকে সরানো এবং তাকে শোকজ করা, কারণ দর্শানো যে কেন তুমি এই ক্ষমতা, কোন ক্ষমতা বলে তুমি এই পদে বসে আছো। তাহলে শোকজ করা অ্যাজ ওয়েল এজ তাকে তার পদ থেকে রিমুভ করা, স্কোয়াশ করা বলা হয়। তো দুটোই হচ্ছে রিগার্ডিং এই উৎপ্রেষণ বা কোয়ারান্টাইন। তাহলে এই হলো আমাদের সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস কে রক্ষা করার জন্য 5 রকমের রিটস। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। চলে আসবো নেক্সট, প্রোটেকশন এন্ড লিমিটেশন অফ ফান্ডামেন্টাল রাইটস। আমি একটু আগে বলছিলাম যে কিভাবে প্রোটেকশন হয়, রিটের মাধ্যমে প্রোটেকশন হয়। 5 রকমের রিট ইস্যু করে, 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, 226 নম্বর ধারা অনুযায়ী। দুটোর মধ্যে ফারাক কি, সুপ্রিম কোর্ট যে রিট ইস্যু করে কার জন্য করে, গোটা ইন্ডিয়ার মানুষের জন্য, গোটা ভারতের মানুষ অ্যাপ্লাই করতে পারে রিটের জন্য। কিন্তু হাইকোর্ট যে রিট ইস্যু করবে সে পার্টিকুলার স্টেটের জন্য, নির্দিষ্ট রাজ্যের জন্য, নির্দিষ্ট রাজ্যের জন্য। একটি নির্দিষ্ট রাজ্যের জন্য রিট ইস্যু করার যে অথরিটি সেটা হাইকোর্টকে দেয়। হাইকোর্টের অথরিটি খুব অল্প, ইন্ডিয়ার গোটা কান্ট্রির জন্য রিট ইস্যু করার অথরিটি সুপ্রিম কোর্টের, তাই সুপ্রিম কোর্টের এখতিয়ার এদিক থেকে অনেক বেশি। এবার চলে আসবো আরেকটি বিষয়, সুপ্রিম কোর্ট শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটের জন্য রিট ইস্যু করতে পারে, শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটের জন্য ইস্যু করে। হাইকোর্ট সে মৌলিক অধিকারের জন্যও করে, মানে ফান্ডামেন্টাল রাইটের জন্যও করে, এবং আইনি অধিকারের সঙ্গেও করে, আইনি অধিকারের জন্য করতে পারে, আইনি অধিকার। তাহলে একই সঙ্গে দুটো ক্ষেত্র, মৌলিক অধিকার একটা ক্ষেত্র, হাইকোর্টের আইনি অধিকার আরেকটা ক্ষেত্র, দুটো ক্ষেত্রের জন্য রিট ইস্যু করে হাইকোর্ট। এদিক থেকে আবার হাইকোর্টের এখতিয়ার বেশি। তো এটা দিয়ে কোশ্চেন দেয় যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মধ্যে কার রিট ইস্যু করার এখতিয়ার বেশি। তো আমরা এই দিক থেকে দেখলে বলবো হাইকোর্টের, আর এরিয়ার দিক থেকে যদি বলি যে কোন অঞ্চলের জন্য করে তার প্রেক্ষিতে কিন্তু আমরা বলবো সুপ্রিম কোর্টের এখতিয়ার বেশি। আশা করছি বুঝতে পেরেছো সুপ্রিম কোর্টের হাইকোর্টের ডিফারেন্সটা। এখানে এটাও বলে রাখা উচিত, এই যে আইনি অধিকার বলেছে এটা যে কোনো আইনি অধিকার নয়, এই আইনি অধিকারগুলোকে কানেক্টেড হতে হবে মৌলিক অধিকারের সঙ্গে, তবে গিয়ে সেই আইনি অধিকারের রিট ইস্যু করা যাবে। এমনি একটা আকছার আইনি অধিকারের উপর রিট ইস্যু করতে পারে না, শুধু সেইগুলোর উপর করতে পারে যা কিনা মৌলিক অধিকারের সঙ্গে কানেক্টেড। ওকে, তো এই হচ্ছে আমাদের তার লিমিট, প্রোটেকশনটা বললাম। লিমিটেশন কি, ফান্ডামেন্টাল রাইটের লিমিটেশন আমি অলরেডি ডিসকাস করেছি একটু আগেই, যে আমাদের নির্দিষ্ট কিছু 19 ক্লজ 1 এর যে আর্টিকেল গুলো রয়েছে ক্লজ এ বি সি ডি তে, ই এবং জি তে, এগুলো সব লিমিটেশন হচ্ছে 19 ক্লজ 2 তে আছে, 19 ক্লজ 3 তে আছে। সেখানে আমরা দেখবো আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক যাতে খারাপ না হয় এমন করে মৌলিক অধিকার ব্যবহার করা যাবে না, বা আমাদের বাক স্বাধীনতাকে ব্যবহার করা যাবে না। দেশের অখণ্ডতা রক্ষা করার জন্য আমাদের মৌলিক অধিকারকে ব্যবহার করতে পারবো না, বা সেখানে রেস্ট্রিক্টেড থাকবে। আমরা ইচ্ছে মতো যা খুশি তাই ব্যবসা বাণিজ্য করতে পারবো না, সরকার যেটা লাইসেন্স দেয় সঠিক যদি ট্রেনিং থাকে তবে গিয়ে আমরা একটা পেশাকে চুজ করতে পারি। সেভাবে প্রত্যেকটা লিমিটেশন টেনে দিয়েছি, মানে আনলিমিট নয়, মৌলিক অধিকার যে আনলিমিট নয়, তাদের লিমিটেড সেটা ইন্ডিকেট করে দিয়েছে এই আর্টিকেল 19 এর বিভিন্ন ক্লজ গুলোতে। আরো রয়েছে
আমি একটু আগে বলছিলাম যে সরকার প্রয়োজনে কোনো কোনো ক্ষেত্রে মৌলিক অধিকারের উপর রেস্ট্রিকশন আনতে পারে। যেমন আমরা জানি যে করোনা ভাইরাস, যখন করোনা কন্ডিশন বা প্যান্ডেমিক কন্ডিশন চলছিল, তখন দেশের মধ্যে কিন্তু বিভিন্ন যে ফ্রিডম টু ফ্রি মুভ এনিওয়্যার ইন দ্য কান্ট্রি বা যে কোনো জায়গায় চলাফেরা করার যে অধিকার, তাতে সীমাবদ্ধতা টেনে দেওয়া হয়েছিল। তো এইভাবে কিন্তু সেক্ষেত্রেও মৌলিক অধিকারের উপর লিমিটেশন টানতে পারে, রেস্ট্রিকশন টানতে পারে সরকার। তো এই হচ্ছে সবই আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে, কোন রকম বেআইনি পদ্ধতিতে করা যাবে না। এছাড়া আমরা দেখবো আমাদের দেশের কিছু ল রয়েছে যাকে আমরা বলি নিবর্তনমূলক আটক আইন, পিডিএ, প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট। এই রিসেন্টলি ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যে সমস্যা চলছে, সেই সমস্যার ক্ষেত্রে আমরা পিডিএ অ্যাক্টের কথা পড়েছি। প্রায় 2500 লোককে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে পুলিশ কাস্টডিতে নিয়েছিল মাত্র 1 সপ্তাহের মধ্যে, 2500 উইদাউট এনি ওয়ারেন্ট। কেন? এই যে পিডিএ, প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট, যে আইনগুলোর বৈশিষ্ট্য হচ্ছে সরকারের মনে হলো, সন্দেহ হলো কারোর প্রতি যে সে কোনো অন্যায় করতে পারে বা করবে, সেই সন্দেহের বশে পুলিশ তাকে কাস্টডিতে নিয়ে নিতে পারে। এভাবেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্রকে গৃহবন্দী করে দেওয়া হয়েছিল। তো এই ধরনের নিবর্তনমূলক আটক আইন আজও আমাদের ভারতবর্ষে ফলো করা হয়। এটা বেসিক্যালি উপনিবেশ কালে ব্রিটিশরা বিভিন্ন উপনিবেশ যেখানে যেখানে তারা গড়েছিল সেখানে তারা এটা ইমপ্লিমেন্ট করেছিল। জাপানে এখনো আছে, এই গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে। জাপানে আইনে রয়েছে, সংবিধানে নেই। আমাদের তো সংবিধানের মধ্যেই জায়গা করে দিয়েছে। তো সেই পিডিএ অ্যাক্ট আর্টিকেল 22 এর ক্লজে দেওয়া আছে যে সেখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে আটক করার ক্ষেত্রে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টের আওতায় যদি আটক করা হয়, উইদাউট ওয়ারেন্ট করা যেতে পারে এবং পুলিশ তাকে যতদিন খুশি ততদিন কাস্টডিতে রেখে দিতে পারে উইদাউট এনি ট্রায়াল। কোন রকম কোর্টে না দাখিল করে, কোন রকম উকিলের সঙ্গে পরামর্শ না করতে দিয়ে, কোন রকম পরিবারের সঙ্গে কোন রকম কানেকশন না করতে দিয়ে। সো এগুলোও কিন্তু ওয়ান কাইন্ড অফ এই লিমিটেশন, মৌলিক অধিকারের উপর লিমিটেশন টেনে দিয়েছে। চলে আসি আমরা পরের পোর্শনে, ডেফিনেশন অফ স্টেট। আমরা স্টেট মানে কি জানি? সাধারণভাবে স্টেট মানে আমরা বলি রাজ্য, তাই না? স্টেট মানে রাজ্য বলি। কখনো কখনো স্টেট মানে আমাদের পলিটিক্যাল সায়েন্সে আমরা জানি স্টেটকে আমরা দেশ হিসেবে ইন্ডিকেট করতে পারি। স্টেটের টার্মটাকে দেশ হিসেবে ইন্ডিকেট করা হয়। তাহলে কখনো এটার মানে কান্ট্রি হয়, কখনো এটার মানে রাজ্য হয় বা প্রদেশ হয়। সংবিধানে 12 নম্বর ধারায় এই যে কনফিউশন, এই কনফিউশন যাতে না হয় তার জন্য স্টেটের পুরো সংজ্ঞাটা টেনে দিয়েছে। বলেছে এইগুলো হচ্ছে স্টেটের মধ্যে ইনক্লুডেড। কারা কারা স্টেটের মধ্যে ইনক্লুডেড দেখো দেওয়া আছে। প্রথমত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ভারত সরকার, স্টেট বলতে ভারত সরকার। কি আছে? পার্লামেন্ট, সংসদ। তাহলে সংসদ হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ সংসদ। স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার, এটাও স্টেটের মধ্যে ইনক্লুডেড। লোকাল সেলফ গভর্নমেন্ট মানে স্থানীয় স্বায়ত্তশাসন। স্থানীয় স্বায়ত্তশাসনের মধ্যে কিন্তু পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন সব পড়ে। পঞ্চায়েত ও পৌর প্রশাসন। আর রাজ্য আইনসভা পড়ে। আর পরে অন্যান্য অথরিটি। এই অন্যান্য অথরিটিটা কারা কারা করবে? এই অন্যান্য অথরিটিদের মধ্যে অনেক কিছু পড়বে, যেমন ধরো এনসিইআরটি, তাই না? আমাদের আছে এনসিইআরটি, ইউজিসি, এরা সব হচ্ছে অন্যান্য অথরিটির মধ্যে পড়বে। ডব্লিউবিটিসিএল ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি সাপ্লাই করে আমাদের পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোতে। আবার কলকাতা বা কলকাতা শহরতলিতে সিএসসি ইলেকট্রিসিটি বোর্ড আছে, তারা ইলেকট্রিসিটি সাপ্লাই করে। এরাও হচ্ছে এই আদার অথরিটির মধ্যে ইনক্লুডেড। তো এই হচ্ছে আমাদের টোটাল স্টেটের ডেফিনেশন। আদার অথরিটি আরেকটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে। কি এই আদার অথরিটির মধ্যে পড়বে? এই আদার অথরিটির মধ্যে পড়বে সরকারি বিভিন্ন ক্ষেত্রগুলো, যেখান থেকে সরকার সাহায্য করে যাদেরকে, বা সরকার যেখান থেকে হেল্প নেয়, আইদার এইড করে অথবা এইড নেয়, এরকম ক্ষেত্রগুলো আমরা গভর্নমেন্টাল বডি এবং তাকে আমরা স্টেটের ডেফিনেশনের মধ্যে নেব। যেমন যদি কোনো সাংবিধানিক বডি থাকে, সাংবিধানিক বডি বিভিন্ন রয়েছে আমাদের ভারতবর্ষে। আমাদের দেখবো যে আমাদের যে
স্টেট পাবলিক সার্ভিস কমিশন আছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আছে, আমাদের ভারতবর্ষে ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া আছে, তাহলে এগুলো সব হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আছে, সব হচ্ছে এই স্টেটের ডেফিনেশনের মধ্যে ইনক্লুডেড। আর নন কনস্টিটিউশনাল বডি বলতে, নন কনস্টিটিউশনাল বডি মানে সংবিধানে যেটা সম্পর্কে বলা নেই, এই সংবিধানে বলা না থাকা সত্ত্বেও সে কিন্তু ভারতবর্ষের সরকারি কাজকর্মে সাহায্য করতে পারে বা সরকার থেকে সাহায্য নিতে পারে। তাহলে সেরকম বডি দু রকমের হয়, আইনের দ্বারা তৈরি হওয়া বডি আর আইন বহির্ভূত বডি। যদি আইনের দ্বারা তৈরি হয় তাহলে আমরা বলবো আইনি সংস্থা, এই আইনি সংস্থাই হচ্ছে স্ট্যাচুটরি বডি। আর আইন বহির্ভূত সংস্থা, আইন বহির্ভূত সংস্থা, এটা কিভাবে তৈরি হয়? এটা প্রশাসনিক সিদ্ধান্তের ভিত্তিতে তৈরি হয়, তাই এটাকে আমরা প্রশাসনিক সংস্থা বলতে পারি, প্রশাসনিক সংস্থা। এই নন কনস্টিটিউশনাল বডিকে কি বলা হয়? সংবিধান বহির্ভূত সংস্থা, সংবিধান বহির্ভূত সংস্থা। আশা করছি সবটা বুঝতে পারলে। তো আরেকবার দেখে নিই, আমাদের সংবিধানে স্টেটের ডেফিনেশনে বলা হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার, ভারতের রাজ্য সরকার, ভারতবর্ষের পার্লামেন্ট, ভারতবর্ষের রাজ্য আইনসভা, ভারতবর্ষের পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশনের মতো সংস্থা, ভারতবর্ষের অন্যান্য সরকারি সংস্থা, এরা সবাই স্টেটের ডেফিনেশনে ইনক্লুডেড। এই অন্যান্য সংস্থার মধ্যে পড়ে আমাদের সংবিধান বহির্ভূত এবং সাংবিধানিক বিভিন্ন অথরিটি, এক্সেপ্ট জুডিশিয়ারি, জুডিশিয়ারি ব্যতিক্রম, জুডিশিয়ারি কিছু থাকবে না, এক্সেপশন। এটা কোশ্চেন দিতে পারে যে এর মধ্যে স্টেটের ডেফিনেশনে কারা নেই, তাহলে বলবো জুডিশিয়ারির কেউ নেই, না সুপ্রিম কোর্ট আছে, না হাইকোর্ট আছে, কেউ নেই, এগুলো কোনো কোর্টই নেই, ঠিক আছে, সব জুডিশিয়ারির মধ্যে ইনক্লুডেড এগুলো। আচ্ছা, আর কি? সংবিধান বহির্ভূত সংস্থা দুরকম ভাবে হয়, আইনের মাধ্যমে তৈরি হওয়া সংস্থাকে আইনি সংস্থা বলবো, উদাহরণ হিসেবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা জোনাল কাউন্সিল, এগুলো সব হচ্ছে আইনের মাধ্যমে তৈরি হওয়া বডি। আর আইনের বাইরে তৈরি হওয়া আইন বহির্ভূত সংস্থা যা প্রশাসনিক সিদ্ধান্তের ভিত্তিতে তৈরি হয়, যেমন প্ল্যানিং কমিশন ছিল, পরিকল্পনা কমিশন, সেটা বর্তমানে পরিকল্পনা কমিশনের জায়গায় কি এসেছে? এখন এসেছে নীতি আয়োগ। তাহলে পরিকল্পনা কমিশনের পাশাপাশি নীতি আয়োগ, এটাকেও আমরা এই নন স্ট্যাচুটরি বডির মধ্যে ইনক্লুড করবো। তো এই টোটালটাই হচ্ছে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে দেওয়া স্টেটের ডেফিনেশন। ভালো করে মাথায় ঢোকাও, 12 নম্বর আর্টিকেলের স্টেটের ডেফিনেশনে এরা সবাই পড়ে, ঠিক আছে, কিন্তু পড়ে না কে? জুডিশিয়ারি পড়ে না। কারণ এই জুডিশিয়ারিকে নিয়ে এবং স্টেটের ডেফিনেশনে যা আমরা পেলাম এরা সবাই, এটা আছে 36 এর মধ্যে, যেখানে জুডিশিয়ারিকে ইনক্লুড করা হয়েছে। সো এটাই হচ্ছে ডিফারেন্ট। 36 নম্বর ধারা স্টেটের ডেফিনেশন আর 12 নম্বর ধারা স্টেটের ডেফিনেশনের ডিফারেন্ট। 36 নম্বর ধারা জুডিশিয়ারিকে ইনক্লুড করা হয়েছে আর 12 নম্বর ধারার ডেফিনেশনের মধ্যে, স্টেটের ডেফিনেশনের মধ্যে জুডিশিয়ারিকে ইনক্লুড করা হয়নি। এর কারণটা কি? এর কারণটা লুকিয়ে আছে এটার প্রোটেকশনের মধ্যে। দেখো, আমাদের মৌলিক অধিকারগুলো রক্ষা করার দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? কোর্টকে দেওয়া হয়েছে, জুডিশিয়ারিকে দেওয়া হয়েছে। জুডিশিয়ারিকে যদি আবার আমরা স্টেটের ডেফিনেশনের মধ্যে রেখে দিই, তাহলে তার মানে এরকম হলো যে তোমাকেই বললাম যে কোশ্চেন বানিয়ে রাখবে, পরের দিন তোমার পরীক্ষা হবে, তার মানে তোমাকেই অথরিটি দিচ্ছি যে তুমি তোমার পরীক্ষা নিজে নেবে। তো এরকম তো হয় না। তো জুডিশিয়ারি নিজে সে দায়িত্ব পালন করছে এর বাইরে থেকে, তার মানে ডেফিনেশনে, স্টেটের ডেফিনেশনে তাকে রাখা হচ্ছে না, তাকে সেপারেট রাখা হচ্ছে যাতে সে নিগরানি রাখতে পারে যে এরা কোনোভাবে ফান্ডামেন্টাল রাইট ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কোনো রকম ভাবে বিচ্যুত হচ্ছে কিনা। যদি হয় তখন সে গিয়ে তার কানটা ধরে মুড়ে দেবে, বলবে যে না, এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক করো। তো দিস ইজ দ্য ওয়ে। আর এটাই হচ্ছে কারণ আর্টিকেল 12 এর ডেফিনেশন অফ স্টেটের মধ্যে জুডিশিয়ারিকে না রাখা। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমরা ফান্ডামেন্টাল রাইটের আর্টিকেল 12 বুঝে নিয়েছি। এরপরে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে মৌলিক অধিকারের কিছু বিশেষ বিষয় যেগুলো আমাদের মনে রাখতেই হবে। নাম্বার 1, মৌলিক অধিকারের ধারণা ইউএসএ থেকে নেওয়া হয়েছে, আমরা পড়েছি আজকেই। মৌলিক অধিকারের ভারতের নাগরিক এবং বিদেশি উভয়ের জন্য প্রযোজ্য, তবে হ্যাঁ, বিদেশিরা বেশ কয়েকটা অধিকার পায় না, যেমন 15, 16, 19, 29, 30। এর সঙ্গে যদি শত্রু বিদেশি হয় 22টাও তার সঙ্গে প্লাস হয়ে যাবে শত্রু বিদেশি হলে। আর কি 22 নম্বর ধারা শত্রু ভাবাপন্ন বিদেশিদের জন্য প্রযোজ্য নয়। ভারতের সংবিধানের 12 থেকে 35 ধারার মধ্যে মৌলিক অধিকারের আলোচনা করা আছে। ভারতের সংবিধানে মৌলিক অধিকারের গ্যারান্টার কে?
ভারতের সংবিধান মৌলিক অধিকারের গ্যারান্টার, ভারতের সংবিধানের গ্যারান্টারের কথা বলা আছে 32 নম্বর ধারায়, যে সংবিধান হচ্ছে মৌলিক অধিকারের গ্যারান্টার, এবং সেই গ্যারান্টার কাজটা কার থ্রু দিয়ে করে? সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের থ্রু দিয়ে। তাই যদি বলে যে সংবিধানের মৌলিক অধিকারের রক্ষাকর্তা কাকে দেওয়া হয়েছে দায়িত্ব, তো সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে, হাইকোর্টকে, সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে 32 নম্বর ধারায়, হাইকোর্টকে 226 নম্বর ধারায়। আর কি 6 প্রকারের প্রধান মৌলিক অধিকার রয়েছে এবং তার গুরুত্বপূর্ণ ধারাগুলো আমাদের জানতে হবে, যেটা আমরা নেক্সট ক্লাসে দ্বিতীয় পর্বে পড়বো। এছাড়া সম্পত্তির অধিকার বর্তমানে একটি আইনি অধিকারের স্বীকৃতি লাভ করেছে আমাদের সংবিধানে, 300A নম্বর ধারায় তাকে রাখা আছে। আর 5 রকমের লেখ বা রিট, তার অর্থ আমরা দেখেছি, প্রত্যেকটা রিটের মিনিং আমরা জেনেছি। আর মৌলিক অধিকারের রক্ষা কবচ হিসেবে সুপ্রিম কোর্টের ভূমিকা কিভাবে আমাদের মৌলিক অধিকারকে রক্ষা করে সেটা আমরা ডিসকাশন করলাম। তো এইগুলো আজকে টোটাল আমাদের মৌলিক অধিকারের প্রথম পর্বের বিষয়। আশা করছি মৌলিক অধিকারটা খুব ভালো করে বুঝতে পারলে। আমি কিন্তু চেষ্টা করলাম যতটা সম্ভব ইনডেপথ এবং সহজভাবে বিষয়টাকে বোঝাতে। নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় পর্বের মধ্যে বাকি পোর্শনটা পড়বো। ওকে, তো থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং মাই ক্লাস। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। চলো।